মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়ে দেশটিতে যেতে পারেনি 16,970 জন কর্মীদের যেতে না পারার কারণ খুঁজে বের করতে 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। 7 দিনের মধ্যেই প্রতিবেদন জমা দিতে হবে কমিটিকে। রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে সৃষ্ট সংকট নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, ইতিমধ্যে 4,76,662 জন কর্মী মালয়েশিয়া গেছেন, 16,970 জন যেতে পারেননি। যেসব শ্রমিক যেতে পারেননি তাদের না যেতে পারার কারণ খুঁজতে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। দর্শক, মন্ত্রণালয়ের হিসেবে 16,970 জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি সে দেশের সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে। বেসরকারির হিসেবে সংখ্যাটি আরও বড়। যদি সব প্রস্তুতির পর একজন কর্মসন্ধানী বাংলাদেশি ও বিদেশে যেতে না পারে, তাতে সরকার ও জনশক্তি রপ্তানিকারকদের দায় আছে। সেটি এখন আরও অনেক বড় হয়েছে, কারণ সিন্ডিকেট করে কিভাবে জনশক্তি রপ্তানি নিয়ন্ত্রণের সংবাদ শিরোনাম এখন সারা দেশেই আলোচিত। কিন্তু এতে কি সেই অসহায় কর্মীর পরিবারের ঋণ শোধ হবে? বিক্রি করে দেওয়া ফসলি জমি কিংবা ভিটে বাড়ির অংশটুকু ফেরত আসবে? তাহলে এখন কি করতে পারে সরকার? এ নিয়ে কথা বলতে যুক্ত হচ্ছেন বৈদেশিক কর্মসংস্থান খাত বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য এবং এই মুহূর্তে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে যেটি বলছিলাম যে সরকারি হিসেবেই মালয়েশিয়ার সরকারের বেঁধে দেওয়ার সময় এসে দেশে যেতে পারেনি 16,970 জন কর্মী। আপনার কি মনে হয় যে এখানে সরকারি সংশ্লিষ্ট বিভাগ ও জনশক্তি রপ্তানিকারকদের কার দায়? আসলে এখন দায় খোঁজার চাইতে প্রথমত আমাদেরকে চিন্তা করতে হবে সলভ কিভাবে করতে হবে। আপনি কিন্তু আপনার এই মাত্র সংবাদে বলেছেন যে মাননীয় প্রতিমন্ত্রী সাহেব বলেছেন 16,970 জন কর্মী যেতে পারেনি। বাট আজকে প্রত্যেকটি গণমাধ্যম এবং পত্র পত্রিকায় যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, কেউ বলছে 30,000, কেউ বলছে 40,000 কর্মী মালয়েশিয়া যেতে পারেনি। আবার আমি একটি দেশের প্রথম সারির প্রিন্ট মিডিয়া সমকালের একটা রিপোর্টে আমি দেখতে পাচ্ছি, এখন আমার হাতে আছে, তারা বলছেন যে 5,953 জন কর্মী যারা সঠিকভাবে বিএমএটি ক্লিয়ারেন্স নিয়েছে তারা যেতে পারেনি। এখন মাননীয় প্রতিমন্ত্রী যে 16,970 জন বা 17,000 কর্মীর কথা বলেছেন, তার তথ্য হয়তো ঠিকই আছে, কিন্তু এখানে যেটি হচ্ছে যে অনেকগুলি কোম্পানিকে মালয়েশিয়ান গভর্নমেন্ট ব্যান করেছে, আবার অনেকগুলি কোম্পানিকে আমাদের মালয়েশিয়ান দূতাবাস ব্যান করেছে। সেই ব্যান করা কোম্পানির কর্মীগুলো কিন্তু যারা যাবার চেষ্টা করছে বা যারা পাঠানোর চেষ্টা করছে, সেটি কিন্তু অটোমেটিকলি তার এমপ্লয়ার তাকে গ্রহণ করবে না। সেই কারণে সেই হিসাবে সরকারি হিসাবে যদি বলা হয় 16,970 জন, সেখানে কিন্তু ব্ল্যাক লিস্টের যে কোম্পানিগুলো রয়েছে 50-60টা বা 70-80টা কোম্পানি রয়েছে মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে। তাহলে সেখানে কিন্তু বাকি কর্মী পাস করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রায় 5,953 জন, প্রায় 6,000-এর মতো কর্মী এখানে যারা সঠিকভাবে ভিসা পেয়েছে, বিএমএটি ক্লিয়ারেন্স পেয়েছে, তারা যেতে পারেনি। এখন যেটি হচ্ছে গিয়ে আপনি দেখেন বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে তাদের কতটুকু সক্ষমতা থাকতে পারে। যখন একটা বিশৃঙ্খলা তৈরি হবে, সেখানে রাষ্ট্রকে সরকারকে কিন্তু এগিয়ে আসতে হবে। আপনি ধরুন আপনার বাসার সামনে একটা ইলেকট্রিক পোলের মধ্যে গাছ পড়ে ঝড়ে সেখানে শর্ট সার্কিট হয়ে গেল, ট্রান্সফরমার বাস্ট হয়ে গেল, সেখানে সেই পাশের বাসা থেকে বা পাড়া থেকে কিছু করবার নাই, দেশা তারা কিন্তু এগিয়ে আসতে হবে। এখানে বেশ আগেই কিন্তু গত 2 সপ্তাহ আগেই কিন্তু সরকারের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের জানা দরকার ছিল যে মালয়েশিয়ার কর্মী যেহেতু 31 তারিখ পর্যন্ত যাবার সময়সীমা বেঁধে দিয়েছে, সেখানে আমরা কেন আমাদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আরো 10 দিন, 12 দিন বা 15 দিন বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতে পারছি। আচ্ছা, এখন যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে শ্রমিকদের না যেতে পারার কারণ খুঁজতে 6 সদস্যের তদন্ত কমিটি হয়েছে। আসলে দায়ীদের শাস্তি দেওয়া হবে বলেছেন মন্ত্রী। এমন শাস্তির কি নজির আছে? আসলে আমরা কি দেখেছি কি ধরনের শাস্তি হতে পারে? দায়ী বলতে তো আপনি মনে করেন সেখানে সরকারি কোনো সংস্থা তো হতে পারে। আপনি দেখেন আমাদের কেন সক্ষম ভাবে আমরা পারিনি যে আমরা চার্টার ফ্লাইট করতে, বিশেষ ফ্লাইট তৈরি করতে, তাহলে সেটার জন্য কে দায় গ্রহণ করবে? যখন আমরা লেবার সেন্ডিং কান্ট্রি, আমাদের 20, 22, 25 বিলিয়ন ডলার আমরা এই থেকে উপার্জন করে থাকি, আমরা সর্বক্ষেত্রেই ভর্তুকি দিয়ে থাকি। আমাদের বাংলাদেশ বিমানে যখন বিশেষ কটা ফ্লাইট দিল, সে ফ্লাইট দেওয়ার সময় তারাও 1 লক্ষ টাকার মতো করে ভাড়া নেওয়া শুরু করে দিল। তাহলে দায়ী আপনি এখন এখানে কাকে করবেন? আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, তারা তো ওয়াকিবহাল 31 তারিখের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে।
তাহলে আমাদের যে কর্মী সংখ্যাটা বিএমইটি করেছে, কয়জনের ফ্লাইট হয়েছে, সে ডাটা তো সরকার ডাটাবেস থেকে বের করতে পারতো। তাহলে সেখানে কেন বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয় না? সুতরাং দায় খুঁজতে গেলে এখানে কার দায়, কার বড় দায়, কার ছোট দায়, এবং তদন্ত কমিটি গঠন করেছে সেখানে দায় কার বের করতে পারবে, সেটি কিন্তু একটা বিস্তর বড় ব্যাপার হয়ে দাঁড়াবে। এখন যেটি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদের কাছে যে প্রশ্ন, বা আমি নিজে যে প্রশ্ন করতে চাই, যে অসহায় কর্মীরা আপনি যে বলছিলেন যে তারা সহায় সম্বল বিক্রি করেছে, তাদের যাবারটা নিশ্চিত করা দরকার। এবং যারা যেতে পারবে না, যেসব কোম্পানিগুলোকে ব্যান করা হয়েছে বাংলাদেশ এবং এবং মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে, সেই কোম্পানির পক্ষ থেকে যদি কোনো কর্মী কোনো রিক্রুটিং এজেন্সিকে অর্থ দিয়ে থাকে, সে অর্থ যথাযথভাবে যাতে ফেরত দেওয়া হয়। এখন এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে সরকারের বেঁধে দেওয়া টাকা হচ্ছে 70,000 টাকা। যদি সে রিক্রুটিং এজেন্সি বেশি টাকা নিয়ে থাকে, কাগজে কলমে সে বেশি টাকা নেয়নি, তারপরও মনে করি সরকারের গোয়েন্দা সংস্থা আছে, সরকারের নানা রকম এজেন্সি আছে, যদি কোনো কর্মীর কাছ থেকে এর চাইতে বেশি টাকা 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা বেশি নিয়ে থাকে, কোনো কোম্পানি ব্যান্ড হয়ে গেছে, সেখানে যেতে পারেনি, বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সেখানে সেই সংশ্লিষ্ট কর্মীদের যারা 10-15,000 কর্মী যেতে পারেনি তাদের টাকা ফেরত দেওয়া আচ্ছা, উচিত। এবং মালয়েশিয়ার একই ক্ষেত্রে সাথে এর আগেও আমরা বেশ কয়েকবার শুনেছি এই ধরনের জটিলতা তৈরি হয়েছে, বা মালয়েশিয়ার চাকরি নিয়ে সবসময় এই ধরনের জটিলতা কেন হয়? স্থায়ী সমাধান কি হতে পারে? যে ছোট্ট করে আপনার পরামর্শ। আসলে বড় একটা শ্রমবাজারের মধ্যে নানা রকম ভাবে বিশৃঙ্খলা নানা ক্ষেত্রেই তৈরি হয়ে থাকে। আমাদের সরকার চেষ্টা করলে হয়তো শৃঙ্খলা করতে পারে না, মালয়েশিয়ান সরকার চেষ্টা করলে শৃঙ্খলা করতে পারে না। সেখানেও কিন্তু মধ্যস্থতাকারী মালয়েশিয়া এক ধরনের দালালরা রয়েছে, বাংলাদেশেও কিন্তু মধ্যস্থতাকারী দালালরা রয়েছে। তবে আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, আমরা এখন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে অন্ততপক্ষে 15টা দিন সময় বাড়িয়ে আমরা বিশেষ ফ্লাইটের মাধ্যমে আমাদের যে কর্মীরা যেতে পারেনি তাদেরকে প্রেরণ করতে হবে, এবং যেসব কর্মীরা যেতে পারবে না, যাদের ভিসা বাতিল হয়ে গিয়েছে অথবা যাদের ভিসা কোম্পানি লোক নিবে না, তাদেরকে অবশ্যই তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সাথে আমি মনে করি আমাদের যে জয়েন্ট ওয়ার্কিং কমিটির যে মিটিং হবে আগামীতে, যাতে এই মালয়েশিয়া বাজারটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়নি। বাংলাদেশ সহ 14টি লেবার রিসিভিং কান্ট্রি থেকে মালয়েশিয়া তাদের কর্মী নেওয়া স্থগিত রেখেছে। আমরা যাতে পুনরায় মালয়েশিয়ার শ্রম বাজারটি অল্প অভিবাসন ব্যয়, স্বল্প অভিবাসন ব্যয় প্রেরণ করতে পারি, সেজন্য কূটনৈতিক তৎপরতাকে বহাল রাখতে হবে। কারণ আমাদের কম্পিউটার কান্ট্রি হচ্ছে গিয়ে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, এসব দেশ থেকে প্রচুর পরিমাণে কর্মী মালয়েশিয়া যায়। যাতে আমরা তাদের চাইতে বেশি কর্মী আবার প্রেরণ করতে পারি। তবে এখানে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে অনৈতিকভাবে কোনো কর্মীর কাছ থেকে অতিরিক্ত অভিবাসন ব্যয় গ্রহণ করা না হয়, কোনো কর্মী প্রতারিত না হয়, কোনো কর্মীকে মালয়েশিয়া পাঠানোর নামে যে কাজ দেওয়া হবে সে কাজের পরিবর্তে তাকে অন্য কাজের কথা বলানো হয়। অর্থাৎ অত্যন্ত স্বচ্ছতার সাথে যাতে করা হয়, সেদিকে সকলকে দেখভাল রাখবার জন্য আমাদের পক্ষ নিশ্চয়ই থেকে আমরা নিশ্চয়ই অনুরোধ অসংখ্য করছি। ধন্যবাদ হাসান আহমেদ চৌধুরী কিরণ যুক্ত হবার জন্য এবং আপনার মূল্যবান বিশ্লেষণ এবং পরামর্শের জন্য। দর্শক, এই